তাহলে সবার প্রথমে আমরা যখন পৃথিবী সংক্রান্ত ধারণা, পৃথিবীর আকার সংক্রান্ত ধারণায় আসছিলাম, তখন আমাদের মনে হচ্ছিল পৃথিবীটা কেমন এরকম চ্যাপ্টা হবে বা সমতল প্রকৃতির হবে। তারপরে আমরা ধীরে ধীরে বুঝতে পারছি যে পৃথিবী অ্যাকচুয়ালি আমাদের চ্যাপ্টা করে গোলাকার হবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে। তারপরে আমাদের মনে হচ্ছে যে পৃথিবী অ্যাকচুয়ালি গোলাকারও নয়, একদম যে গোলাকার যে ভাবছিলাম সেটাও নয়, পৃথিবী কেমন, পৃথিবী গোলের মতোই কিন্তু একটু পরিবর্তন আছে, যেটাকে আমরা আলাদা নাম দিয়ে রাখছি, ওটাকে কি বলছি আমরা, অভিগত গোলক। বোঝা গেল? এরপর যখন আরো সময়ের পরিবর্তন হলো, তখন আমরা কি দেখলাম যে পৃথিবী এক্স্যাক্টলি অভিগত গোলকও নয়, পৃথিবী এক্স্যাক্টলি অভিগত গ্লোবও নয়। তাহলে পৃথিবীটা কেমন, যে পৃথিবীটা হচ্ছে যে পৃথিবীর আকৃতি এমন একটা যে আকৃতিটা কারো সঙ্গে মিলছে না। কোনো ভৌগোলিক বা কোনো জ্যামিতিক যে বস্তু আমাদের আছে, যেমন মনে করো কোনো ত্রিভুজ হতে পারে, কোনো ষড়ভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, গোলক হতে পারে, কারো সঙ্গেই পৃথিবী কি করছে না, পৃথিবীর আকৃতি মিলছে না। তখন আমরা নতুন একটা নাম দিয়ে রাখছি, এটাকে আমরা কি বলতেছি, জিওট। বোঝা গেল কথাটা? তাহলে এই যে পৃথিবীর আকৃতির ধারণাটা, তাহলে সমতল থেকে গোলাকার, গোলাকার হয়ে অভিগত গোলক, সর্বশেষে জিওট। ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টারের শুরুতেই আমাদের যেটা পড়তে হবে যে পৃথিবীর এই আকৃতিটাকে, যারা গোলাকার আকৃতি বললো তার প্রমাণ কি ছিল? কেউ তো আমাদের এমনি এমনি বললো যে পৃথিবী গোলাকার, আমরা তো মানতে পারি না, তাহলে আমাদের কিছু প্রমাণ দিতে হবে। ঠিক একইভাবে যখন অভিগত গোলকের ওখানে আসবো, তখন আমাদের কাছে কিছু প্রমাণ আসছিল যে কেন অভিগত গোলক বলা হচ্ছে। ঠিক আছে? ঠিক একইভাবে যখন জিওডে আসবো, তখন আমরা এটাই দেখবো যে জিওডের প্রমাণগুলো কি আছে। তো আমাদের এখানকার মধ্যে প্রথমে যদি আমরা দেখি, ঠিক আছে, তাহলে পৃথিবীর যখন পৃথিবীর কোন আকৃতিটা বলতো, বা সমতল, যারা সমতল ভাবছিল তারা কেমন করে মনে করছে যে পৃথিবীটা সমতল। কথাটা বোঝা গেল কি বললাম? তাহলে পৃথিবীর প্রথম আকৃতি আমরা কোনটা ধারণা করেছিলাম, সমতল। তাহলে এবার সমতল যে পৃথিবী, কেউ আমাদের বলতেছে পৃথিবী সমতল, তাদের কি প্রমাণ ছিল বা তারা কেন এমনটা মনে করতো? ঠিক আছে, বা তাদের কি ধারণা ছিল সেটা সংকট। এবার সমতল পৃথিবীর তেমন কোনো প্রমাণ আমাদের কাছে নেই। একটাই প্রমাণ আছে, যেটা আমরা কি করতে, যেটা আমরা বুঝতে পারি, যে আমাদের সাধারণ অর্থে আমরা পৃথিবীকে কেমন দেখি। আমি যদি তোমাকে বলি যে তুমি পৃথিবীকে কেমন দেখো, আমরা সমতলই পৃথিবীকে দেখি। তাহলে আমরা সাধারণ অর্থে পৃথিবীকে সমতল দেখি। তো প্রাচীনকালে যে সমস্ত মানুষরা বসবাস করত, তাদের কাছে তো উন্নত প্রযুক্তিবিদ্যা ছিল না যে তারা মহাকাশ থেকে স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীকে লক্ষ্য করবে, ঠিক আছে, অথবা একদম বিমানে চড়ে পৃথিবীকে লক্ষ্য করবে, এমনটা তো প্রযুক্তি ছিল না, তাই তো? তো তারা কি করতো, তারা আমাদের মতো করে সাধারণভাবে পৃথিবীটাকে পর্যবেক্ষণ করতো। তো যখন তারা সাধারণভাবে পৃথিবীটাকে পর্যবেক্ষণ করতো, তখন তাদের এই ধারণাটাই আসতো যে আমাদের পৃথিবী কেমন হবে, আমাদের পৃথিবী সমতল। ঠিক আছে? তাহলে কি, তাহলে আমাদের যে প্রাচীন যে সভ্যতাগুলো ছিল, যেমন মিশরীয় সভ্যতা, ঠিক আছে, মেসোপটেমিয়ান সভ্যতা, তারা কি মনে করতো যে আমাদের পৃথিবীটা কেমন, যে পৃথিবীটা হচ্ছে যে একটা চাকতির মতো, ডিস্ক গুলো হয় না, থালা বা চাকতির মতো, যার চারদিকে কি রয়েছে, জলভাগ দিয়ে ঘেরা। সেই জলভাগটা কি, সেই জলভাগটা হচ্ছে আমাদের কি, সমুদ্র। তাহলে প্রাচীনকালে যারা মিশরীয় বা মেসোপটেমিয়ান মানে যারা বর্তমান ইরাক, ইরান এইদিকে বসবাস করতো, এদের কাছে ধারণা ছিল যে আমাদের পৃথিবীটা কেমন, আমাদের পৃথিবীটা হচ্ছে একটা চাকতির মতো দেখতে, তার চারিদিকে কি আছে, জল দিয়ে ঘেরা ছিল। ঠিক আছে? এটা হলো সবার প্রথম কারা ভেবেছিল, যারা মিশরীয় বা মেসোপটেমিয়ান। ঠিক আছে? এবার আমাদের যদি ভারতীয় উপমহাদেশে, মানে আমাদের ভারতে আসি, ঠিক আছে, তাহলে ভারতের কিছু প্রাচীন যে গ্রন্থগুলো আছে, অনেক পুরনো ছিল, ভারতের প্রথম যুগে, ভারতের শুরুর দিকে লেখা হয়েছিল, সেখানেও পৃথিবীকে বর্ণনা করা হয়েছে কেমন, চ্যাপ্টা হিসাবে। কথাটা বুঝলে আমার কি বললাম? সেখানে আমরা পৃথিবীকে কি হিসেবে বর্ণনা করেছি, আমরা চ্যাপ্টা হিসেবে বর্ণনা করেছি। ঠিক আছে? এমনকি ব্যাবিলন বলে একটা প্রাচীন সভ্যতা ছিল, সেখানেও ধরা হয় যে পৃথিবী কেমন, পৃথিবী চ্যাপ্টা, এবং পৃথিবীর মাঝখানে কে ছিল, ব্যাবিলন ছিল। তার চারিদিকে পৃথিবীকে, ব্যাবিলনকে কেন্দ্র করে পৃথিবী গড়ে উঠছে। তাহলে এগুলো কি বলছি, তাহলে এগুলো আমাদের হচ্ছে কি, তাহলে এগুলো আমাদের হচ্ছে সমতল পৃথিবী বা চ্যাপ্টা পৃথিবীর ধারণা। ঠিক আছে? আমরা এখনো গোলাকার পৃথিবীতে আসিনি, এখনো আমাদের ধারণা হয়নি যে পৃথিবী আমাদের গোলাকার। তাহলে আমরা কেমন পৃথিবীকে
ভাবতেছি, কল্পনা করতেছি পৃথিবীটা আমাদের সমতল বা চ্যাপ্টা। বোঝা যাচ্ছে? ঠিক আছে। শুধু এই প্রাচীন সভ্যতার মানুষগুলোই নয়, ঠিক আছে, সেই সময়কার কিছু পণ্ডিত ব্যক্তি, কিছু দার্শনিক ব্যক্তি, ঠিক আছে, তাদেরও ধারণা ছিল কি, তাদেরও ধারণা ছিল যে পৃথিবী আমাদের সমতল বা চ্যাপ্টা। যা আমরা বর্তমান সময়ে আমরা সাধারণ মানুষ, যারা বিজ্ঞানী আছে, যারা দার্শনিক আছে, যারা অধ্যয়ন করে এই সমস্ত বিষয় নিয়ে, ঠিক আছে, তাদের আমরা সেই রকম যারা ব্যক্তি সেই সময়েও ছিল, তাদেরও ধারণা ছিল কেমন, তাদেরও ধারণা ছিল যে আমাদের পৃথিবী কেমন হবে, সমতল হবে। এদের মধ্যে বিখ্যাত যদি নামগুলো আমরা বলি, তাহলে আমাদের বিখ্যাত নামগুলোর মধ্যে একজন আসবে অ্যানাক্সিমেন্ডার। অ্যানাক্সিমেন্ডার সেই ব্যক্তি ছিলেন যিনি কি করেন, পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করেছিলেন। ঠিক আছে, কিন্তু মানচিত্রটা কেমন ছিল, সমতল ভেবেই তিনি মানচিত্র অঙ্কন করেছিলেন। এনাকে মানচিত্রবিদ্যার জনক বলি আমরা। আমরা যে ম্যাপ তৈরি করি, এই প্রথম ম্যাপটা ইনি তৈরি করেছিলেন। ঠিক আছে, তারও ধারণা ছিল যে পৃথিবীটা কেমন, পৃথিবীটা হচ্ছে আমাদের সমতল। ঠিক আছে, তারপরে থ্যালেস, ডেমোক্রিটাস, ঠিক আছে, হেগাটিয়াস, বিশ্ববিখ্যাত কবি হোমার, ঠিক আছে, তিনিও কি মনে করতেন যে আমাদের পৃথিবীটা কেমন, তাহলে আমাদের পৃথিবীটা হচ্ছে সমতল। আচ্ছা, শুধু সেই সময়ই না যে আমরা প্রাচীনকালের গল্প করতেছি এমনটা না, ঠিক আছে, এমনকি আমাদের এই 19 শতাব্দীতে বা 20 শতাব্দীতেও কিছু লোক আছে যারা পৃথিবীকে কি করে, সমতলই মনে করে। অনেক লোক আছে যারা পৃথিবীকে সমতল মনে করে। এদের একটা নিজস্ব একটা কি রয়েছে, একটা সংগঠন রয়েছে, এটা ক্লাবের মতো বলতে পারি, ঠিক আছে, যার নাম হচ্ছে ফ্ল্যাট আর্থ সোসাইটি। এটা 1950 সালে তৈরি করা হয় ইংল্যান্ডে। ঠিক আছে, ইংল্যান্ডে 1950 সালে তৈরি করা হয় ফ্ল্যাট আর্থ সোসাইটি। ফ্ল্যাট আর্থ বলতে মানে সমতল পৃথিবী। ঠিক আছে, এরা এরা বিশ্বাস করে যে পৃথিবী কেমন, সমতল। বুঝা গেল? আচ্ছা, এবার তাহলে প্রাচীনকালে পৃথিবীর ধারণা গেল, সমতল ধারণা গেল। ঠিক আছে, এরপরে কি হবে, এরপরে আমাদের জ্ঞান বিজ্ঞানটা উন্নত হওয়া শুরু হইলো। ঠিক আছে, মানুষের মধ্যে নতুন একটা নেশা চেপে বসলো, কি রকম, পৃথিবীকে এক্সপ্লোর করা, পৃথিবী সম্পর্কে জানা, পৃথিবীকে আরো ভালো করে জানা। কথাটা বুঝলে আমার কি বলতেছিল? তাহলে একটা সময় আসলো, যে সময়টা কি হলো, যে সময়টাতে মানুষের মনে হলো যে আমি যেখানে বসবাস করতেছি তার বাইরেও তো পৃথিবীর কোনো অংশ থাকতে পারে, তার বাইরেও তো পৃথিবীর অংশ থাকতে পারে। তাহলে আমার কি করতে হবে, আমার বসবাস স্থলের বাইরে পৃথিবীটাকে জানতে হবে, পৃথিবীতে নতুন নতুন ভূখণ্ডগুলো কি করতে হবে, আবিষ্কার করতে হবে। তাহলে এই সময়টা যখন শুরু হইলো, যে মানুষ কি করা শুরু করলো, মানুষ নতুন নতুন ভূখণ্ড আবিষ্কার করা শুরু করলো। আমরা পড়ি না যে আমেরিকা আবিষ্কার করা হয়েছিল, ঠিক আছে, ভারতে আসার রুট আবিষ্কার করা হয়েছিল, তারপরে আমাদের অস্ট্রেলিয়া আবিষ্কার করা হয়েছিল। এই যে ভিন্ন ভিন্ন দেশগুলো ভিন্ন ভিন্ন সময় আবিষ্কার করা হয়েছিল। তার মানে কি, এরা একসময় পৃথিবীতে ছিল, কিন্তু এমনটা না যে পৃথিবীতে ছিল না। আবিষ্কার করার অর্থ এটা যে তারা পৃথিবীতে ছিল, কিন্তু সেই সময় আমাদের সভ্য জগতের মানুষরা সেখানে আমরা ঠিকঠাক পৌঁছাতে পারি। কথাটা বুঝলে? তাহলে এই যখন আমাদের কি হলো, যখন আমাদের এই বিভিন্ন ভূখণ্ডগুলোকে এক্সপ্লোর করা শুরু হলো, যখন আবিষ্কার বা অভিযান করা শুরু হলো, ঠিক আছে, বা তারপরে যখন আরো আমাদের কি হলো, আমাদের বিজ্ঞান আরো উন্নত হলো, আমরা মহাকাশের দিকে স্যাটেলাইট পাঠানো শুরু করলাম, মহাকাশের দিকে আমরা মানুষ পাঠানো শুরু করলাম। ঠিক আছে, তাহলে এই যে স্যাটেলাইট পাঠানো বা মানুষ পাঠানো যখন আমরা শুরু করলাম, তাহলে স্যাটেলাইট আমাদের কি দিত, ছবি প্রদান করতো। মহাকাশে যারা মানুষ যেত তারা কি করতো, তারাও আমাদের ছবি প্রদান করতো। ঠিক আছে, তার আগেও কিছু দার্শনিক ছিল যারা কি করতো, যারা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাবলীকে পর্যবেক্ষণ করে তারা এটা বুঝতে পারে যে পৃথিবীকে, যেটাকে আমরা কি বলছি সমতল বা চ্যাপ্টা বলতেছি, পৃথিবী এক্স্যাক্টলি সমতল বা চ্যাপ্টা নয়। পৃথিবীটা কেমন হতে হবে, পৃথিবীটা সম্ভবত গোলক। তাদের ধারণা এমনটা হয়েছিল। ঠিক আছে, কিন্তু ধারণাটা আমাদের একদিনে আসেনি, ধারণাটা আমাদের একদিনে আসেনি, আমাদের সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কি হয়েছিল, এই ধারণাটা চলে আসে।
আচ্ছা, এবার কি হয়, তাহলে আমরা প্রথমে কি দেখলাম, প্রথমে আমাদের গোলাকার, আমাদের সমতল পৃথিবী সম্পর্কে আমরা জানলাম, যে আমাদের যে সমতল পৃথিবী ছিল, তাহলে সেই সমতল পৃথিবী সম্পর্কে আমরা জানা হলো, যে প্রাচীন বিভিন্ন সভ্যতার মানুষরা কেমন করে আমাদের সমতল পৃথিবীটাকে মানে সমতল পৃথিবীর সম্বন্ধে ধারণা তৈরি করেছিল। ঠিক আছে, এবার আমাদের আসবে কি, পৃথিবীর আকৃতি পরিবর্তনে সমতল থাকবে না, এখন কেমন আসবে, ওদের গোলীয় পৃথিবী। আজকে আমরা গোলীয় পৃথিবী ধারণাটাই পড়বো। তাহলে গোলীয় পৃথিবীতে যদি আমরা দেখি, তাহলে সবার প্রথম পিথাগোরাস বলে একজন দার্শনিক ছিল, গ্রিক দার্শনিক। তিনি কি করেন, তিনি সবার প্রথম গোলীয় পৃথিবীর আকৃতির ধারণা প্রদান করেন। কথাটা বুঝলে? তাহলে পিথাগোরাস সবার প্রথম তিনি কি করেন, তিনি গোলীয় পৃথিবীর ধারণা দেন। যে তিনি মনে করেন যে পৃথিবী কেমন, পৃথিবী গোলাকার, পৃথিবী সমতল নয়। ঠিক আছে, এবার পিথাগোরাসের পরে এরাটোস্থনিস বলে আরেকজন দার্শনিক ছিলেন। ঠিক আছে, তাহলে কি করেন, তাহলে এরাটোস্থনিস তিনি পৃথিবীর আকৃতি কেমন মনে করতেন, তিনিও গোলাকারই মনে করতেন। তিনি জানতেন যে পৃথিবীর আকৃতি গোলাকার, এবং এই গোলাকার পৃথিবীর পরিধি কতটা হবে, গোলাকার পৃথিবীর পরিধি কতটা হবে, তিনি পরিধি মাপার চেষ্টা করেন, বা সকলভাবে মাপতেও পারেন। ঠিক আছে, আমরা এই চ্যাপ্টারেই পরবর্তীতে পড়বো যে এরাটোস্থনিস কেমন করে পৃথিবীর কি ভেবেছিল, পৃথিবীর পরিধিটা। তাহলে কি বললাম, তাহলে এরাটোস্থনিস যে ছিল, তাহলে এরাটোস্থনিস কি করেন, তিনি গোলাকার পৃথিবীর ধারণা দেন, এবং তিনি পৃথিবীকে গোলাকার মনে করেই পৃথিবীর কি করেন, পৃথিবীর পরিধি পরিমাপ করেন। ঠিক আছে, তারপর এরাটোস্থনিসের পরে এরিস্টটল। এবার এরিস্টটল তিনি কি লক্ষ্য করেন, যখন চন্দ্রগ্রহণ হচ্ছে, চন্দ্রগ্রহণের সময় তিনি চাঁদের গায়ের উপরে পৃথিবীর কি করেন, পৃথিবীর ছায়াটাকে প্রদক্ষিণ করেন বা পর্যবেক্ষণ করেন। সর্দি জাগছে। তাহলে পর্যবেক্ষণ করে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে পৃথিবী কেমন, পৃথিবী গোলাকার। আমরা প্রমাণগুলো আস্তে আস্তে পড়বো এক এক করে। ঠিক আছে, আমরা যদি দেখে নিই যে প্রাচীন কালে কোন কোন দার্শনিকদের কি কি মত ছিল পৃথিবীর আকৃতি নিয়ে। এরপরে যদি আমরা দেখি টলেমি তো বললাম, না, টলেমি বলিনি, এরিস্টটল বলা আছে, টলেমি। এবার টলেমি বলে আরেকজন ছিল। ঠিক আছে, তিনি কি করেন, তিনি পৃথিবীর তিনিও মনে করতেন পৃথিবী গোলাকার, এবং গোলাকার পৃথিবীর প্রথম কি করেন, প্রথম তিনি মানচিত্র তৈরি করেন। তাহলে আমরা এর আগে কাকে মানচিত্র তৈরি করতে দেখছিলাম, অ্যানাক্সিমান্ডারকে। তিনি যে মানচিত্রটা তৈরি করেছেন সমতল পৃথিবী ভেবে, কিন্তু টলেমি কি করেন, টলেমি গোলাকার পৃথিবী ভেবে কি করেন, পৃথিবীর মানচিত্র তৈরি করেন। এরপরে বরাহমিহির, আর্যভট্ট, ঠিক আছে, কোপার্নিকাস, ঠিক আছে, এরকম বিভিন্ন দার্শনিক ছিল। তারাও কি করতেন, তারাও গোলাকার পৃথিবীরই ধারণা দিতেন। তারা মনে করতেন যে পৃথিবী কেমন, পৃথিবী গোলাকার। তাহলে আমরা এক এক করে এই গোলাকার পৃথিবী, বর্তমানে আমরা কি করব, গোলাকার পৃথিবীর বিভিন্ন প্রমাণগুলোকে দেখব। আচ্ছা, তাহলে পৃথিবীর গোলাকার আকৃতির সর্বপ্রথম যে প্রমাণটা আমরা নিতে পারি, সেই প্রমাণটা কি, পৃথিবীর ছায়া। কোন বস্তুর ছায়া সেই বস্তুর আকৃতির মতোই হবে, যেরকম আকৃতি হবে তার ছায়াটাও কি হবে, ঠিক তেমনই হবে। যদি আমি কোনো একটা, ঠিক আছে, আয়তাকার বস্তু নিই, তার ছায়া কেমন হবে, আয়তাকার হবে। গোলাকার বস্তু নিই, তার ছায়া কেমন হবে, গোলাকার হবে। এবার আমরা জানি যখন চন্দ্রগ্রহণ হয়, তাহলে চন্দ্রগ্রহণে কি হয়, চন্দ্রগ্রহণে পৃথিবীর ছায়া গিয়ে কার উপরে পড়ে, চাঁদের গায়ের উপরে পড়ে। ঠিক আছে,
পৃথিবীর ছায়া কার উপরে পড়ে? চাঁদের উপরে পড়ে, ঠিক আছে। তাহলে এবার যখন পৃথিবীর ছায়া যখন চাঁদের উপরে পড়বে, তার মানে কি পৃথিবীর যেরকম দেখতে একটা অবয়ব আমরা কি করবো? চাঁদের উপরে দেখতে পারবো। বোঝা গেল? তাহলে আমরা যদি ভালো করে যদি আমরা চন্দ্রগ্রহণের সময় যদি চন্দ্রগ্রহণের সময় চাঁদটাকে আমরা ভালো করে পর্যবেক্ষণ করতে থাকি, তাহলে আমরা বুঝতে পারবো যে চাঁদের উপর যে পৃথিবীর ছায়াটা আছে, ছায়াটা কেমন? ছায়াটা দেখা যাবে, ছায়াটা বক্রতা যুক্ত, ঠিক আছে। এখানে চন্দ্রগ্রহণের যে ছবি দেখি, ভিন্ন ভিন্ন ফেজের চন্দ্রগ্রহণের ছবি দেওয়া হয়েছে। সবার প্রথমে চন্দ্রগ্রহণে এই যে সূর্যের চাঁদের উপরে, ঠিক আছে, চাঁদের উপরে কি হচ্ছে? যে পৃথিবীর ছায়া পড়া শুরু হয়েছে, এটা পৃথিবীর ছায়া, ঠিক আছে। এরপরে বাড়তেছে, ঠিক আছে। তারপরে এই অংশটা, তাহলে প্রতিটাতে দেখো, প্রতিটাতে কোনো স্ট্রেট লাইন আসতেছে না, প্রতিটাতে কি হচ্ছে? বক্র রেখা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। যদি আমাদের পৃথিবী কেমন হতো, আমাদের পৃথিবীর চাপটা হতো, তাহলে এখানে আমরা এরকম বক্রতা যুক্ত আমরা কি দেখতে পারতাম না? রেখা দেখতে পারতাম না। আমরা কোনো সমতল রেখা দেখতাম, আমরা কি সরল রেখা দেখতাম, ঠিক আছে। কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা বক্র রেখা দেখতে পাচ্ছি। তাহলে এই বক্র রেখাগুলো দেখে আমরা কি প্রমাণ করতে পারি? যে পৃথিবী বা যার ছায়া চাঁদের উপরে পড়ছে, সেই বস্তুটা দেখতে কেমন হবে? গোলাকার হতে হবে। যদি গোলাকার না হয়, তাহলে তার ছায়া কেমন হতে পারে না? এরকম বক্রতা যুক্ত হতে পারে না। তাহলে এটা থেকে আমরা কি প্রমাণ নিতে পারি? তাহলে এটা থেকে আমরা এটা সিদ্ধান্তে উপনীত হতে পারি, আমাদের পৃথিবীটা কেমন? আমাদের পৃথিবীটা গোলাকার। তাহলে গোলাকার পৃথিবীর প্রথম প্রমাণই কি হচ্ছে? পৃথিবীর ছায়া হলো। তাহলে ছায়াটা আমরা কোথায় দেখবো? যে চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপরে পৃথিবীর ছায়াটাকে আমরা পর্যবেক্ষণ করব। ক্লিয়ার? তাহলে একটা প্রমাণ আমরা এটা পেলাম যে পৃথিবীর ছায়া। 2 নম্বর প্রমাণ যদি আমরা দেখি, ঠিক আছে, তাহলে সেকেন্ড প্রমাণ যখন আমরা আসবো, তাহলে সেকেন্ড প্রমাণে আমরা নিব কি? যে সূর্যোদয় ও সূর্যাস্ত, আর হচ্ছে সূর্যরশ্মির পতন কোণ। সূর্যোদয় এবং সূর্যাস্ত এবং সূর্যরশ্মির পতন কোণ, এই দুটো ঘটনাকে যদি আমরা দেখি, ঠিক আছে, তাহলে আমরা কি দেখবো? তাহলে আমরা গোলাকার পৃথিবী সম্পর্কে ধারণা করতে পারি। সবার প্রথমে সূর্যোদয় সূর্যাস্ত রাশি। আমাদের পূর্ব দিকে যে সমস্ত দেশগুলো আছে বা যে সমস্ত স্থানগুলো আছে, সেই জায়গাগুলোতে কি হবে? সূর্য আগে উঠবে। আর পশ্চিম দিকে যে দেশগুলো বা স্থানগুলো আছে, সেখানে সূর্য কি হয়? পরে উদিত হয়। কথাটা বুঝলে আমার? তাহলে কি হচ্ছে? তাহলে পূর্বের দেশগুলোতে সূর্য আগে উদিত হচ্ছে, আর পশ্চিমের দেশগুলোতে সূর্য কি হচ্ছে? পরে উদিত হচ্ছে। কথাটা বুঝলে? ঠিক একইভাবে বলতে পারি যে পূর্বের দেশগুলোতে সূর্য যেহেতু আগে উদিত হচ্ছে, তার জন্য সূর্য অস্ত যাবে কি? আগে অস্ত যাবে। আর পশ্চিমের জায়গাগুলোতে সূর্য পরে অস্ত যাবে। তাহলে সূর্য অস্ত, তাহলে একই পৃথিবীর উপরে সূর্য কোনো জায়গায় আগে অস্ত যাচ্ছে, কোনো জায়গায় পরে যাচ্ছে, কোনো জায়গায় সূর্য আগে উদিত হচ্ছে, কোনো জায়গায় সূর্য পরে উদিত হচ্ছে। তাহলে এটা কেন হচ্ছে? এটা হওয়ার পিছনে মূল কারণটাই হচ্ছে যে আমাদের পৃথিবী কেমন? পৃথিবী গোলাকার। কারণ এটা যদি এটা আমাদের পৃথিবীর রূপরেখা, এটাকে আমরা গ্লোব বলি, ঠিক আছে। তাহলে গ্লোবে যদি আমরা দেখি, তাহলে এই জায়গা থেকে সূর্য, তাহলে সূর্য এখানে যখন আলো দিবে, তার মানে সূর্যের আলো এই জায়গাটার মধ্যে ছড়বে, ঠিক আছে, এই জায়গাটার মধ্যে ছড়বে। এবার সূর্য আলো দেওয়ার কারণে এইটুক জায়গার মধ্যে আমরা দেখতে পারবো। এবার পৃথিবী যতটা এগিয়ে যাবে, মুভমেন্ট করবে, ততটা কি হবে? এই জায়গাগুলোতে সূর্যের আলোগুলো পড়া শুরু হবে। এবার যদি এটাই আমাদের কোনো কি হতো? এটাই যদি আমাদের কোনো সমতল পৃষ্ঠ হতো, এটা একটা সমতল পৃষ্ঠ। এবার এই সমতল পৃষ্ঠের উপরে যদি আমরা লাইট ফেলতাম, তাহলে সম্পূর্ণ জায়গাটার মধ্যে কি হতো? একসাথেই লাইটটা পড়তো, ঠিক আছে। তার মানে কি? যে পৃথিবী যদি আমাদের কি হতো? যদি পৃথিবী আমাদের গোলাকার না হয়ে সমতল হতো, তাহলে সব জায়গার মধ্যে একসাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যেত। কথাটা বুঝলে? যদি পৃথিবী আমাদের কি হতো? সমতল হতো, তাহলে পৃথিবীর সব জায়গাতেই একসাথে সূর্যোদয় সূর্যাস্ত দেখতে পারতাম। তাহলে পৃথিবীর যে এক জায়গাতে এক এক সময় সূর্যোদয় সূর্যাস্ত, এটা প্রমাণ করে যে পৃথিবী কেমন? পৃথিবী গোলাকার। এবার আসে সূর্যরশ্মির পতন কোণ। হলো? এবার সূর্যরশ্মির পতন কোণে কি?
আমরা যদি নিরক্ষরেখার উপরে আসি তাহলে দেখবো যে নিরক্ষরেখার উপর উষ্ণতার পরিমাণটা বেশি। নিরক্ষরেখা থেকে যতটা আমরা উত্তরে বা দক্ষিণ দিকে যাব তত আমাদের কি হবে, ততই আমাদের উষ্ণতার পরিমাণ ধীরে 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 কমতে থাকবে। বুঝে গেল? তাহলে আমরা যতটা কি হবে, যতটা আমরা নিরক্ষরেখার কাছাকাছি থাকবো উষ্ণতা ততটা আমাদের বেশি হবে, আর যতই আমরা নিরক্ষরেখা থেকে দূরে যাওয়ার চেষ্টা করবো উষ্ণতার পরিমাণ ততটা কি হবে, কমতে থাকবে। এবার অন্য ফ্যাক্টরও থাকে, কোথাও উষ্ণতা বাড়তে পারে, সেটা আলাদা জিনিস, সেটা আমরা পরে ডিসকাস করতে পারি। কিন্তু নরমালি আমরা কি দেখবো যে নিরক্ষরেখার আশপাশের অঞ্চলগুলোতে আমাদের কি হবে, উষ্ণতা বেশি থাকবে, আর নিরক্ষরেখা যতটা দূরে যাওয়া যাবে উষ্ণতা ততটা ধীরে ধীরে কমবে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে সূর্য রশ্মি যে আমাদের আছে, তাহলে সূর্য রশ্মি যে পৃথিবীর উপরে যে আলো দিচ্ছে, ঠিক আছে, সূর্য রশ্মি যে পৃথিবীর উপরে এসে পড়ছে, কোন কোণে পড়তেছে, সেই কোণের পার্থক্যের কারণে এই ঘটনাটা ঘটে। নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা বেশি কেন? কারণ নিরক্ষীয় অঞ্চলে যদি আমরা দেখি তাহলে সূর্য রশ্মি কি করে, লম্বভাবে পড়ে, ঠিক আছে। এবার কোন জিনিসে, এবার কোন, এটা ধরো একটা যদি আমার একটা সমতল পৃষ্ঠ, তাহলে এর উপরে যদি আমি লম্বভাবে কোনো কিছু ফেলি, ঠিক আছে, তাহলে কি হবে, অল্প জায়গার মধ্যে সেই জিনিসটা ছড়িয়ে পড়বে। তার মানে সূর্য থেকে যে তাপটা আসছে, তাপটা অল্প জায়গার মধ্যে পড়তেছে, ঠিক আছে, তার জন্য এই জায়গাটা গরমটা বেশি হচ্ছে। এবার এই সূর্যের তাপটা যদি কোনো জায়গার মধ্যে তির্যক ভাবে পড়ে, তির্যক ভাবে পড়া মানে একটু বেঁকে পড়া, তাহলে বেঁকে পড়লে কি হবে, বেঁকে পড়লে ওই তাপটা বেশিটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়বে, তাপের পরিমাণ তো একই, তাই না? যে তোমাদের ক্লাসে তোমরা 10 জন আছো, একজনকে যদি আমি 100 টাকা দিয়ে বলি যে ওই টাকাটা তোলি এক হাড়ি, আর ওই 100 টাকা যদি আমি 10 জনকে দিই, তাহলে নিশ্চয়ই টাকাটা ডিস্ট্রিবিউট যখন ওই টাকাটা কমে যাবে না, 10 টাকা করে পাবি, ওই 100 টাকা বেশি, বাকিগুলো কি হবে, 10 টাকা করে পাবে। ঠিক একই রকম সূর্য থেকে তো একই পরিমাণ তাপ পৃথিবীতে আসে, সূর্য থেকে একই পরিমাণ তাপ পৃথিবীতে আসে, বা নিরক্ষীয় অঞ্চলে যেহেতু তাপটা ওই একই পরিমাণ তাপ অল্প জায়গার মধ্যে পড়ে, সেজন্য নিরক্ষীয় অঞ্চলটা গিয়ে উষ্ণ বেশি হয়। আর এই একই তাপ যখন নিরক্ষীয় অঞ্চলের থেকে অন্য জায়গাগুলো তির্যক ভাবে পড়ে, তাহলে বেশি জায়গার মধ্যে কি হয়, ছড়িয়ে পড়ে, যার কারণে কি হয়, যার কারণে এই জায়গাগুলোতে তাপের পরিমাণটা কম হয়, উষ্ণতা সেই জন্য কি হয়, কম হয়। বোঝা গেল? তাহলে আমরা কি দেখলাম, আমাদের এই সূর্য রশ্মির, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, সূর্য রশ্মির পতন কোণ, সূর্য রশ্মির পতন কোণ আর কি হচ্ছে, সূর্যোদয় সূর্যাস্ত, এটাই প্রমাণ করে যে পৃথিবী কেমন, পৃথিবী গোলাকার। এরপর আমরা যেটা দেখবো সেটা কি, সেটা হচ্ছে জাহাজের পর্যবেক্ষণ। জাহাজের পর্যবেক্ষণটা কি, আমরা যদি সমুদ্র উপকূলীয় অঞ্চলে দাঁড়াই বা সমুদ্রের বন্দরের দিকে দাঁড়াই এবং সমুদ্রের দিকে মুখ করে থাকি, যে আমার সামনে সমুদ্র, আমি এখানে দাঁড়ায় আছি, এবং কিছু জাহাজ বা একটা জাহাজ সমুদ্র থেকে ধীরে 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 বন্দরের দিকে এগিয়ে আসছে, বুঝে গেল কি বললাম? আমি যদি সমুদ্র থেকে জাহাজগুলোকে, ঠিক আছে, বন্দরে আসতে দেখি, অথবা বন্দর থেকে কোনোটা জাহাজ সমুদ্রের মধ্যে কি হচ্ছে, যাচ্ছে, বা সমুদ্র থেকে সমুদ্রের অন্য বন্দরে যাচ্ছে, এই দুটো ঘটনাকে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আমরা একটা সুন্দর জিনিস দেখতে পাবো। কিরকম? যে জাহাজটা বন্দরগামী মানে বন্দরের দিকে আসতেছে, সমুদ্র থেকে বন্দরের দিকে, তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের সর্বপ্রথম দেখবে এই জাহাজটা যখন আসছে, সবার প্রথম মাস্তুলের অংশ দেখা গেছে, এই অংশটা, তারপরে এই অংশটা, তারপরে এই অংশটা, একটা সময় এসে সম্পূর্ণ জাহাজটাকে আমরা দেখতে পাচ্ছি। কথাটা বুঝলে? তাহলে কি হচ্ছে আমাদের, তাহলে দেখো, তাহলে আমি দাঁড়িয়ে সমুদ্র উপকূলে, একটা জাহাজ সমুদ্রের দিকে আসতেছে, আমি সবার প্রথম জাহাজের উপরের অংশটাকে দেখতে পেলাম, যেটাকে মাস্তুল বলি, মাস্তুলের অংশটাকে আমরা দেখতে পাচ্ছি। আগে তো পালতোলা জাহাজ ছিল, তাহলে সবার প্রথম মাস্তুলের অংশটাকে দেখবো, তারপরে উপরের ডেকের অংশটাকে দেখবো, তারপরে জাহাজের পাটাতন বাকি অংশটাকে আমরা দেখতে পারবো। হলো? তাহলে একটা জাহাজ, যে জাহাজটা আমাদের আছে, জাহাজটা এক জায়গা থেকে আসতেছে, তাহলে জাহাজের ভিন্ন ভিন্ন সময় আমরা ভিন্ন ভিন্ন অংশগুলোকে দেখতে পাচ্ছি। কেন? কারণটা হচ্ছে যে পৃথিবী কেমন, পৃথিবী আমাদের গোলাকার। এটা থেকে আমরা কি উপনীত হই, যে আমি এখানে, আমাদের মনে করো আমরা এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, তাহলে জাহাজটা একটা যদি সরল রেখা বরাবর, এটা মনে করো জাহাজটা এই রেখাটায় বরাবর আসতো,
ঠিক আছে, তাহলে জাহাজটা সব জায়গায় একই কি হতো, একই উচ্চতার মধ্যে থাকতো। তাহলে এই জায়গাটা এটা জায়গা একটা সরলরেখার মধ্যে আছে, তাহলে এই দুটো জায়গার মধ্যে আমরা সম্পূর্ণ জাহাজটাকে একসাথে দেখতে পাচ্ছি। কিন্তু পৃথিবীতে সমতল নয়, পৃথিবী কেমন, পৃথিবী গোলাকার। তাহলে গোলাকার হওয়ার কারণে পৃথিবী কি হচ্ছে, পৃথিবী বক্রতার অঞ্চল থেকে আসতেছে, যার কারণে আমাদের কি হচ্ছে, যার কারণে জাহাজের আমরা প্রথমে এই অংশটাকে দেখতে পাচ্ছি, তারপরে এই অংশটা, সর্বশেষে এই অংশটাকে পর্যবেক্ষণ করতে পারছি। তাহলে এটা থেকেও আমরা কি প্রমাণ করতে পারি, তাহলে এটা থেকেও আমরা প্রমাণ করতে পারি যে আমাদের পৃথিবী কেমন, আমাদের পৃথিবী হচ্ছে গোলাকার। তাহলে এই প্রমাণটা আমাদের টলেমি, স্ট্র্যাবো এই সমস্ত দার্শনিকরাই আমাদের দিয়েছিল। এবার ঠিক এই একই ঘটনা তুমি লক্ষ্য করতে হবে উল্টো হবে, কিরকম, যদি জাহাজটা যদি বন্দর থেকে কি হয়, সমুদ্রের দিকে গমন করে, জাহাজটা যদি বন্দর থেকে সমুদ্রের দিকে গমন করে, তাহলে তুমি সবার প্রথমে কি হবে, সবার প্রথমে জাহাজের নিচের অংশটা হারিয়ে যাবে, তারপরে ডেকের অংশটা, সবার শেষে মাস্তুলের অংশটা হারাবে। যেমন আসার সময় উল্টো হয়েছিল না, সবার প্রথমে মাস্তুল দেখতে পাচ্ছি, তারপর ডেকের অংশটা, তারপর জাহাজটা। আর যখন এটা হচ্ছে বন্দরে আসার সময়, বন্দর থেকে যদি জাহাজটা বেরিয়ে যেত তখন উল্টো ঘটনা দেখতাম, সবার প্রথমে জাহাজের নিচের অংশটা, তারপরে উপরের ডেকের অংশটা, সবার শেষে মাস্তুল অংশটা হারিয়ে যেত। বুঝা গেল? আচ্ছা, এরপরে আছে কি, এরপরে হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে ভূ পর্যটন। হ্যাঁ, তাহলে আমরা জানি যে একটা সময় আমাদের ছিল যখন আমাদের কি হতো, আমাদের পৃথিবী সম্পর্কে ধারণা ছিল না, যে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা বলে যে আরো কোনো যে মহাদেশ আছে, এটা আমরা জানতামই না, তাই না? বা আমাদের হচ্ছে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড, ঠিক আছে, এই যে ভূখণ্ডগুলো আমাদের পৃথিবীতে অস্তিত্ব ছিল, এটা সম্পর্কে আমাদের ধারণাই ছিল না। ইউরোপে একটা সময় কি হয়, ইউরোপে একটা সময় এই ভিন্ন ভিন্ন ভূখণ্ডগুলো কি হয়, ভিন্ন ভিন্ন ভূখণ্ডগুলোকে আবিষ্কার করার একটা কি রেস লেগে যায়। সবাই সব দেশেই চায় যে নতুন নতুন ভূখণ্ড আমরা আবিষ্কার করব, কারণ যেখানে ওরা ভূখণ্ড আবিষ্কার করতো সেখানে ওরা কি করতো, শাসন করতো, সেখান থেকে ওদের বাণিজ্য চলতো, যেটাকে আমরা উপনিবেশিক শাসন ব্যবস্থা বলি, ইতিহাসে বলা হয় উপনিবেশিক শাসন ব্যবস্থা। সেটা তারা করতো, তার জন্য তো নতুন নতুন ভূখণ্ড তারা আবিষ্কার করার চেষ্টা করতো। এই যখন নতুন নতুন ভূখণ্ড যখন আবিষ্কার করার চেষ্টা করা, তখন একজন বিজ্ঞানী, একজন কি ছিলেন, একজন নাবিক ছিলেন, ঠিক আছে, তার নাম ছিল ফার্দিনান্দ ম্যাগেলান। তার একটা বিশেষ জাহাজ ছিল, ভিক্টোরিয়া, বিখ্যাত জাহাজ। তিনি কি করেন, তিনি স্পেন থেকে যাত্রা শুরু করেন। তিনি স্পেন থেকে যাত্রা শুরু করেন এবং তার যাত্রার একটা বিশেষ লক্ষ্য ছিল যে তিনি পশ্চিম দিকে যাত্রা শুরু করবেন। স্পেন থেকে বেরিয়ে তিনি সোজা পশ্চিম দিকে যাত্রা শুরু করবেন, ঠিক আছে। তিনি স্পেন থেকে বেরিয়ে এই পশ্চিম দিকে যাত্রা শুরু করেন, তিনি একের পর এক ভূখণ্ডকে অতিক্রম করে বা একের পর এক সমুদ্রকে তিনি কি করেন, পাড়ি দিয়ে তিনি আবার পুনরায় কি করেন, তিনি পুনরায় স্পেনে ফিরে আসেন, ঠিক আছে। তার প্রায় 3 বছরের মতো কি লেগেছিল, সময় লেগেছিল এই টোটাল জার্নিটাকে কমপ্লিট করতে, টোটাল যাত্রাটাকে শেষ করতে তার সময় লেগেছিল কতটা, প্রায় 3 বছর। 1519 খ্রিস্টাব্দে যাত্রা শুরু করেন এবং স্পেনে যখন ফিরে আসেন তখন সময় ছিল 1522। এবার এই ম্যাগেলানের এই যে দুঃসাহসিক যাত্রা, এই দুঃসাহসিক যাত্রা থেকেও আমরা কি করতে পারি, আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে পৃথিবী গোলাকার। কারণটা হচ্ছে, যদি পৃথিবী আমাদের চ্যাপ্টা হতো বা সমতল হতো, তাহলে আমরা একদিকে যাত্রা করে, এবার আমরা যদি ম্যাগেলানের মতো করে ধরি যে একটা দিকেই আমরা যাবো, পশ্চিম দিকে যাবো, পশ্চিম দিকে যেতে থাকি, ঠিক আছে, তাহলে আমার এখানে আবার ফিরে আসা সম্ভব নয়, আমি অভিমুখ চেঞ্জ না করলে। কারণ এখান থেকে যাত্রা শুরু করে আমাকে এদিকে আসতে হবে, তারপর এদিকে, তারপর এদিকে, আমার অভিমুখ চেঞ্জ করলে আর তবেই আমি কি করতে পারি, আবার পুরোনো জায়গায় ফিরে আসতে পারি। কিন্তু ম্যাগেলান কি করছিল, ম্যাগেলান অভিমুখী একদিকে যাত্রা করছিল এবং সে তার পুরোনো স্থানে ফিরে আসে। তাহলে তার যাত্রা শুরু হয়েছিল স্পেন থেকে, ঠিক আছে, তাহলে স্পেন এইখানে, তাহলে এখান থেকে তিনি পশ্চিমে যাত্রা শুরু করেন, তাহলে পশ্চিমে মানে এই দিকে যাত্রা শুরু করেন, ঠিক আছে। তাহলে এখান থেকে তিনি যাত্রা শুরু করেন, তিনি দক্ষিণ আমেরিকার নিচ দিয়ে আসেন, ঠিক আছে। তারপরে এখান থেকে তিনি কি বলে তোমার প্রশান্ত মহাসাগরকে অতিক্রম করেন, ঠিক আছে, অতিক্রম করে তারপরে তিনি এখানে পৌঁছান, ফিলিপিন্স এই দ্বীপগুলোতে পৌঁছান। তারপরে এখান থেকে তিনি অস্ট্রেলিয়া হয়ে তিনি ঘুরে এসে আবার কোথায় আসেন, তাহলে এই যে আফ্রিকার পিছন দিয়ে আবার কোথায় এসে পৌঁছান, স্পেনে পৌঁছান। কিন্তু তিনি কোনো দিকে তেমন কোনো পরিবর্তন করেননি। কি হ্যাঁ, এবার কোথায় পরিবর্তন করতেছে, মাঝখানে কোনো ভূখণ্ড আছে তখন তো করতেই হবে,
ঠিক আছে? তাহলে এটা থেকে আমরা কি প্রমাণ করতে পারি আমাদের যে পৃথিবী কেমন, পৃথিবী গোলাকার। এরপরে সে বেডফোর্ড খালের পরীক্ষা। তাহলে পৃথিবীর গোলাকার আকৃতির অন্যতম একটা প্রধান প্রমাণ হচ্ছে বেডফোর্ড খালের পরীক্ষা। ইংল্যান্ডের একজন বিজ্ঞানী ছিলেন, নাম হচ্ছে আলফ্রেড রাসেল ওয়ালেস। ইংল্যান্ডের একজন বিজ্ঞানী ছিলেন, তার নাম হচ্ছে আলফ্রেড রাসেল ওয়ালেস। তিনি ইংল্যান্ডের একটা ক্যানাল বা খালের, যার নাম হচ্ছে বেডফোর্ড খাল বা বেডফোর্ড ক্যানাল, সেই ক্যানালে তিনি একটা পরীক্ষা করেন। কথাটা বুঝলে? তাহলে ইংল্যান্ডের একজন বিজ্ঞানী ছিল, নাম হচ্ছে আলফ্রেড রাসেল ওয়ালেস। তিনি কি করেন, তিনি বেডফোর্ড বলে একটা খাল আছে, সেখানে এই খালের মধ্যে একটা বিশেষ পরীক্ষা করেন। পরীক্ষাটা কি ছিল? পরীক্ষাটা তিনি কি করেন, তিনি তিনটা একই উচ্চতার স্তম্ভকে নেন, পিলারকে নেন, ঠিক আছে? যে তিনটা পিলারের উচ্চতা কি হবে, সমান হবে, এবং সেই পিলার গুলোকে তিনি 1 কিলোমিটার ডিস্টেন্সে একটা থেকে আরেকটা 1 কিলোমিটার দূরে দূরে কি করেন, তিনি জলের মধ্যে সমান উচ্চতার মধ্যে পুঁতে রাখেন, ঠিক আছে? তার মানে এখান থেকে এর ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার, আর এখান থেকে এর ডিস্টেন্স কি হবে, 1 কিলোমিটার। হলো? এবার রাখার পরে তিনি কি করেন, তিনি পাড়ে দাঁড়িয়ে কি করেন, এই তিনটা খুঁটিকে তিনি পর্যবেক্ষণ করতে থাকেন। যখন তিনি পর্যবেক্ষণ করেন, তখন তিনি উপলব্ধি করেন যে এখানে যে মাঝখানে যে খুঁটিটা আছে, এই যে মাঝখানে খুঁটিটা, এই খুঁটিটা সামান্য কি আছে, সামান্য উঁচুতে অবস্থান করতেছে। তাহলে তিনটা স্তম্ভকেই আমরা কি করলাম, একই উচ্চতার মধ্যে রাখা হলো। তারপরেও মাঝের যে স্তম্ভটা বা মাঝের যে পিলারটা, সেই পিলারটা সামান্য উঁচু হচ্ছে, ঠিক আছে? তাহলে মাঝের পিলারটা সামান্য উঁচু, তাহলে কেন হবে? তিনি এটা থেকে সিদ্ধান্তে উপনীত হন যে মাঝের যে পিলারটা হয়তো আমাদের পৃথিবী বা বেডফোর্ড খালের নিচের জায়গাটা কেমন আছে, কোন বক্রতার উপর অবস্থান করতেছে। তাহলে বক্র হলেই যদি এটা সমতল হতো, ঠিক আছে, যদি এটা আমাদের কি হতো, সমতল হইতো, তাহলে এই খুঁটি তিনটার উচ্চতা কি হতো, একই হতো, একই সরলরেখা থাকতো। এবার যেহেতু আমাদের এই জায়গাটা কেমন, এই জায়গাটা একটা বিশেষ কার্ভের মতো আছে, বা এই জায়গাটা একটা বক্রতা যুক্ত, যার কারণে এবার আমি যদি এটা দেখি, তাহলে এখানে যদি এটা সমতল, তাহলে এখানে যদি পরপর আমি তিনটা সমান উচ্চতার স্তম্ভকে রাখি, তাহলে তিনটার উচ্চতা কি হবে, সমান হবে, ঠিক আছে? এবার এটাকেই যদি আমি কি করি, এটাকে যদি আমি মাঝখান থাকি, এটা যদি বক্রতা যুক্ত করি, ঠিক আছে, এইরকম হইলো, বক্রতা হলে এরকমই হবে দেখতে। এবার এখানে একটা পিলার, এখানে একটা পিলার, এখানে একটা পিলার রাখবো, তিনটার উচ্চতা কি হবে, সমান হবে। তাহলে কি হবে বলবে, এখানকার পিলার আর এখানকার পিলার উচ্চতা সমান থাকবে, কিন্তু মাঝখানে যে পিলারটা আছে তার উচ্চতা কি হবে, উচ্চতা বেশি হবে, কারণ এই তো একটু বাঁকা জায়গার মধ্যে আছে, উঁচুতেই আছে। তাহলে আলফ্রেড রাসেলের এই বেডফোর্ড খালের পরীক্ষা থেকে আমরা এটা বুঝতে পারি যে আমাদের পৃথিবী কেমন নয়, সমতল নয়। কথাটা বুঝলে আমার? তাহলে আলফ্রেড রাসেল ওয়ালেসের এই পরীক্ষা থেকেই আমরা বুঝতে পারি যে আমাদের পৃথিবী কেমন নয়, পৃথিবী সমতল নয়। হইলো? নেক্সট প্রমাণ আমরা কি দেখবো, আমাদের অন্যান্য গ্রহের কি, অন্যান্য গ্রহের পর্যবেক্ষণ বা অন্যান্য গ্রহের আকার। পৃথিবী একটি গ্রহ, তাহলে পৃথিবীর মতো সৌরজগতে আরো কিছু গ্রহ আছে। গ্রহের সংখ্যা কয়টা তুমি বলো তো? তুমি তোমাকে জিজ্ঞাসা করছি, হ্যাঁ, গ্রহের সংখ্যা কয়টা? কয়টা গ্রহ তুমি বলো তো? তুমি বলো কয়টা? তোমার নাম কি? সোনালী রয়। এর আগের দিন ছিলে? প্রথম ক্লাসের দিন ছিল না, 1 তারিখ আসনি। হ্যাঁ, আচ্ছা, তুমি তো 1 তারিখ ছিলে, তাই না? তুমি ছিলে, আচ্ছা। তোমার কোন স্কুল? দিনটা গার্লস হাই স্কুল। তোমার একই। তাহলে গ্রহের সংখ্যা কত? বসো,
8টি। আমাদের সৌরজগতের গ্রহ হচ্ছে 8টি। এবার তাহলে এই 8টি গ্রহের মধ্যে কি পৃথিবীও একটি গ্রহ? আমাদের সৌরজগতের 8টি গ্রহের মধ্যে পৃথিবী একটি গ্রহ। এবার 9টি আগে মানা হতো। প্লুটো বলে একটা গ্রহ ছিল, সেটাকে আমরা গ্রহ মানতাম, কিন্তু পরবর্তীকালে আমরা প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দিয়েছি। আমরা গ্রহগুলোকে ভাগ করেছি দুটো ভাগে। আমরা পড়বো, আমাদের আছে এই গ্রহ সংক্রান্ত অধ্যয়ন এই চ্যাপ্টারেই আমরা পাবো। ঠিক আছে, সেখানে আমরা দেখবো যে গ্রহগুলোকে কেন ভাগ করা হয়েছে এবং প্লুটোকে কেন গ্রহের তালিকা থেকে আমরা বাদ দিয়েছি। ঠিক আছে, বোঝা গেল কথাটা? তাহলে আমাদের কি হবে, তাহলে এবার সৌরজগতের অন্যান্য গ্রহগুলোর মধ্যে পৃথিবী একটা গ্রহ। এর আগের দিনও আমরা এই দিনটা কথা বলছিলাম না, মনে আছে কারো? যে আমরা মানুষ, আমি যদি বলি আমেরিকার একজন মানুষ, তাহলে মোটামুটি রাফলি তুমি একটা ধারণা করতে পারবে মানুষটা কেমন হবে। হয়তো গায়ের রং, উচ্চতা, শরীরের আকারের একটু পরিবর্তন হতে পারে, কিন্তু মোরলেস বৈশিষ্ট্যগুলো কি থাকবে? সেম থাকবে। আমি যদি তোমাকে বলি যে আফ্রিকার একটা মানুষ, তাও তোমার মধ্যে একটা বিশেষ ধারণা চলে আসবে যে মানুষটা কেমন। সে গায়ের রঙের পরিবর্তন হতে পারে, উচ্চতার পরিবর্তন হতে পারে, সেটা আলাদা জিনিস। কিন্তু যেহেতু তুমি একজন মানুষকে দেখছো, তার মানে তোমাকে আমি যে কোনো যে জায়গারই মানুষের কথা বলি না কেন, তোমার মানুষ সম্পর্কে একটা বেসিক ধারণা তো থাকবেই। তাহলে সৌরজগতে পৃথিবী ব্যতীত আরো 7-7টি গ্রহ আমাদের অবস্থান করতেছে। কথাটা বুঝলে আমার? তাহলে পৃথিবী ব্যতীত আরো 7-7টি গ্রহ আমাদের সৌরজগতে অবস্থান করে। তাহলে যদি আমরা বাকি গ্রহগুলোকে ভালো করে একটু দেখি, তাহলে পৃথিবীর আকার সংক্রান্ত একটা ধারণা আমাদের মধ্যে চলে আসবে। কথাটা বুঝলে? সে আয়তনের পরিবর্তন হতে পারে, আকারে পরিবর্তন হতে পারে, কোনটা বড় হতে পারে, কোনটা ছোট হতে পারে, কারোর রং হয়তো লাল হতে পারে, কারোর রং হয়তো সবুজ হতে পারে। ঠিক আছে, কিন্তু মোট কথা হচ্ছে আকারটা আমাদের কি থাকবে? মোটামুটি একই থাকবে। তাহলে আমরা সৌরজগতে যদি অন্যান্য গ্রহগুলোকে দেখি, বুধ, শুক্র, মঙ্গল, শনি, ঠিক আছে, ইউরেনাস, নেপচুন, এদের যদি আমরা, বৃহস্পতি, এদের যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখবো? যে এই গ্রহগুলো দেখতে কেমন? গোলাকার। এই গ্রহগুলো দেখতে কেমন হবে? গোলাকার। তাহলে এতগুলো 7টা গ্রহকে আমরা গোলাকারই দেখতেছি, তাহলে এখান থেকে আমরা কি ধারণা করতে পারি? তাহলে পৃথিবীও তো একটি গ্রহ, তাহলে পৃথিবীও কেমন দেখতে হবে? অবভিয়াসলি গোলাকার হবে। কথাটা বুঝলে? কিন্তু বাকিগুলো যেহেতু গোলাকার, সেই কারণে আমাদের পৃথিবীও কেমন হবে? পৃথিবীও গোলাকার হবে। যদি গ্রহগুলো, বাকি গ্রহগুলোর মধ্যে কোনো আকৃতি পরিবর্তন হতো, তাহলে আমরা বলতে পারতাম পৃথিবীর আকৃতি ওই গ্রহগুলোর মতোই হবে। কিন্তু আমরা বাকি গ্রহগুলোকে কেমন পর্যবেক্ষণ করছি? গোলাকার পর্যবেক্ষণ করছি। যার কারণে কি হচ্ছে, পৃথিবীকে আমরা কি করব? আমরা গোলাকার রূপেই চিহ্নিত করবো বা গোলাকার হিসেবেই আমরা দেখব। এরপর আমাদের কি আছে? এরপর হচ্ছে আমাদের দিগন্ত রেখার পরিধি। ঠিক আছে, তো দিগন্ত রেখা কি হয়? যে আমরা যদি কোনো খোলা আকাশের নিচে দাঁড়াই অথবা খোলা মাঠের নিচে দাঁড়াই, একদম খোলা মাঠের নিচে দাঁড়াই, তাহলে কি হয়? তাহলে আমাদের মনে হয় যে একটা সময় এসে কি হচ্ছে, আমাদের আকাশ এসে মাঠের মধ্যে লাগতেছে। মনে হয় না এরকম? যদি খোলা মাঠের মধ্যে তুমি দাঁড়াও, অনেকটা দূরে চোখ যাচ্ছে তোমার, তা তোমার কি মনে হবে? যে একদম আকাশ এসে কোথায় লাগতেছে? আমাদের মাঠের মধ্যে লাগতেছে। ওটা কি আমরা বলি? দিগন্ত রেখা। এবার এই দিগন্ত রেখার পরিধি যতটা আমরা উপরের দিকে উঠবো, এই পরিধি বাড়তে থাকে। আমি যতটা উপরের দিকে উঠবো, নিচ থেকে যতটা উপরের দিকে উঠবো, ততটাই আমার কি হবে? দিগন্ত রেখার পরিধি বাড়তে থাকবে। ঠিক আছে, আমি যদি একতলা ছাদে দাঁড়াই, তাহলে কি হবে? যতটা স্থান আমি দেখতে পাবো, দোতলা ছাদে দাঁড়ালে তার থেকে বেশি স্থান দেখতে পাবো, তিনতলার ছাদে গেলে তার থেকে বেশি স্থান দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আমরা যতটা উপরের দিকে উঠতে থাকি, আমরা নিশ্চয় যতটা কি হয়? উপরের দিকে উঠতে থাকি, ততই আমাদের কি হয়? ততই আমাদের কি হবে? যে আমাদের, ঠিক আছে, পরিধিটা বাড়তে থাকে। কার পরিধি? আমাদের দেখার পরিধিটা বাড়তে থাকে। তাহলে এটা থেকে আমরা কি প্রমাণ করতে পারি? তাহলে এটা থেকে আমরা প্রমাণ করতে পারি যে আমাদের, ঠিক আছে, পৃথিবীটা কেমন হবে? পৃথিবীটা হবে আমাদের গোলাকার। এই যে এখানে যদি আমরা এখানে থাকি, তাহলে এইখান থেকে আমরা এই জায়গা পর্যন্ত দেখতে পারতাম। ঠিক আছে,
এবার এই উচ্চতার মধ্যে যদি আমি অবস্থান করি তাহলে আমি এই জায়গা পর্যন্ত দেখতে পাচ্ছি। এবার যদি আমি এই উচ্চতায় অবস্থান করি তাহলে আমি কি হবে, আমি এই জায়গা পর্যন্ত দেখতে পাচ্ছি। এবার যদি আমার মনে হয় যে আমি পৃথিবীর কার্ভটাকে দেখবো, পৃথিবীর বক্রতাটাকে আমি দেখবো, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে সমুদ্র পৃষ্ঠ থেকে 10,668 মিটার উপরে উঠতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি সমুদ্র পৃষ্ঠ থেকে 10,000, ঠিক আছে, 10,668 মিটার উপরে উঠি, মাউন্ট এভারেস্টের উচ্চতায় উঠে, মাউন্ট এভারেস্টে উঠে, ঠিক আছে, তার থেকে যদি আরো আমরা 2,000 মিটার উপরের দিকে উঠি, তবেই আমরা পৃথিবীর এই বক্রতাটাকে অনুভব করতে পারবো। মানে তুমি এমন একটা প্লেনে তুমি আসো যে প্লেনটা মাউন্ট এভারেস্ট থেকে আরো 2,000 মিটার উপরের দিকে যদি ওড়ে, আর তুমি তখন যদি পৃথিবীকে লক্ষ্য করো, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে তুমি পৃথিবীর কার্ভটাকে দেখতে পারবে। কিন্তু সম্ভব না, কারণ এর মাঝখানে মেঘ চলে আসবে, মেঘে তো তোমার দৃষ্টিশক্তি ব্লক করে দিবে, তো দেখতে পাবে না। তো স্যাটেলাইট ইমেজারি যদি আমরা যদি কি দেখি, স্যাটেলাইট ছবিগুলোকে দেখি, তাহলে আমরা একটা জিনিসটাকে বুঝতে পারবো। বোঝা গেল? এরপরে কি, তাহলে এরপরে হচ্ছে মেরু নক্ষত্রের অবস্থান। তাহলে আমাদের মেরু নক্ষত্র কি, উত্তর মেরু আর দক্ষিণ মেরু যে আছে পৃথিবীর, ঠিক আছে, তাহলে উত্তর মেরুর ঠিক উপরে একটা কি থাকে, নক্ষত্র থাকে, আর দক্ষিণ মেরুর ঠিক কি হয়, উপরে একটা নক্ষত্র থাকে, যেটাকে বলি আমরা মেরু নক্ষত্র। উত্তর মেরু নক্ষত্রটার একটা নাম আছে, এটাকে বলে ধ্রুব তারা, ঠিক আছে, আর দক্ষিণ মেরুটাকে কি বলে জানা আছে, হ্যাডলি রক ট্যান্ট, একটা নক্ষত্রের নাম, ঠিক আছে। তাহলে এই নক্ষত্রগুলো কি করে, এই নক্ষত্রগুলো মেরু অঞ্চলে, ঠিক আছে, আমাদের যে মেরুতে আছে, তাহলে মেরু অঞ্চলে কি হয়, 90 ডিগ্রি কোণে অবস্থান করে, মেরুতে 90 ডিগ্রি কোণে। এবার মেরু থেকে আমরা যদি নিরক্ষরেখার দিকে যদি আসি, তাহলে কি হবে, নিরক্ষরেখাতে 0 ডিগ্রি, অর্থাৎ নিরক্ষরেখা থেকে তুমি এই মেরু নক্ষত্রটাকে লক্ষ্য করতে পারবে না। কথাটা বোঝা গেল? আর মেরু অঞ্চল থেকে তুমি যতটা নিরক্ষীয় অঞ্চলের দিকে আসতে থাকবে, মেরু নক্ষত্রের মান কতটা কি হবে, কমতে থাকবে। ঠিক আছে, এটা থেকে কি প্রমাণ হয়, এটা থেকেই আমরা প্রমাণ করতে পারি পৃথিবী আমাদের গোলাকার। কারণটা, যদি পৃথিবী সমতল হতো, সমতল হলে পৃথিবীটা এরকম হইতো, তাহলে মেরু নক্ষত্রের ঠিক আছে কৌণিক মান সব জায়গায় একই হইতো। এখানে যেমন 90 ডিগ্রি, তখন এখানে 90 ডিগ্রি হইতো, এখানেও কি হইতো, 90 ডিগ্রি হইতো, তাই না? কিন্তু যেহেতু পৃথিবী একটা বক্রতা আছে, পৃথিবী গোলাকারের কারণে এখানে কি হয়, 0 ডিগ্রি, এখানে মানটা কমবে, এখানে মানটা কমবে, আর এখানে 90 ডিগ্রি। এরপরে সবচেয়ে যেটা বড় প্রমাণ আছে সেটা কি, যে আমাদের পৃথিবী থেকে আমরা কিছু মহাকাশচারীকে মহাকাশে আমরা পাঠিয়েছি, মহাকাশে যায়, যেমন রাকেশ শর্মা, নাম মনে আছে কারো, কোন মহাকাশচারীর নাম মনে আছে, বলো তো শুনি। রাকেশ শর্মা, কল্পনা চাওলা, ইউরি গ্যাগারিন, ভ্যালেন্টিনা তেরেস্কোভা, নীল আর্মস্ট্রং, ঠিক আছে, হ্যাঁ। তারপরে আমাদের একজন সুনিতা উইলিয়ামস, নাম শুনছো, এখনো মহাকাশেই আছে, এখনো ফিরেনি পৃথিবীতে, অনেকদিন হয়ে গেল মহাকাশে গেছে, এখনো ফিরতে পারেনি, ঠিক আছে। তো এই সমস্ত মহাকাশচারী যারা কি হয়, যারা মহাকাশে গেছে, তাহলে ওরা তো মহাকাশ থেকে পৃথিবীকে লক্ষ্য করছে। মহাকাশে যদি আমরা যাই, তাহলে মহাকাশ থেকে আমরা কি করবো, পৃথিবীকে লক্ষ্য করতে পারবো কি পারবো না? অবভিয়াসলি মহাকাশ থেকে আমরা পৃথিবীকে সুন্দরভাবে লক্ষ্য করতে পারবো। এবার এই যে মহাকাশচারী যারা আছে, তারা যখন আমাদের কি হয়েছে, আমাদের মহাকাশ থেকে পৃথিবীকে লক্ষ্য করছে, তারা কি লক্ষ্য করতে পারে, একটা নীলাভ গোলাকার বস্তু রূপে দেখতে পারে। তোমাকে যদি মহাকাশে রেখে আসা হয়, ঠিক আছে, তুমি পৃথিবীটাকে কেমন দেখে, মহাকাশ থেকে একটা নীলাভ গোলাকার বস্তু দেখবে। তাহলে এটা তো মানুষের চোখ দিয়ে আমরা দেখছি। তাহলে এবার আমরা পৃথিবীটাকে মহাকাশ থেকে নীলাভ গোলাকার বস্তু দেখে আমি তো এখানে এসে বলতে পারি না যে পৃথিবী কেমন, পৃথিবী সমতল, বলা সম্ভব? আমরা যে জিনিসটাকে আমি সহজে পর্যবেক্ষণ করলাম যে কেমন, জিনিসটা আমার হচ্ছে গোলাকার, একদম গোলাকার, তাহলে সেইটাকে তো আমি বলতে পারবো না যে সেই জিনিসটা আমাদের কি, সেই জিনিসটা হচ্ছে আমাদের চ্যাপ্টা বা সমতল। তাহলে এই বিভিন্ন মহাকাশচারী যারা আছে, তাদের এই
কি বলে তোমার প্রত্যক্ষ পর্যবেক্ষণটাই আমাদের কি হয়, আমাদের এটা প্রমাণ করে, সবচেয়ে বড় প্রমাণ আমরা এটাকেই মানতে পারি যে পৃথিবী আমার কেমন গোলাকার। এছাড়া আমাদের যে সমস্ত বিমান চিত্রগুলো আসে বা উপগ্রহ থেকে যে সমস্ত আমরা চিত্রগুলো পাই, তাহলে সেই চিত্রগুলোতে আমরা পৃথিবীকে কেমন দেখতে পারি, পৃথিবীকে গোলাকার দেখতে পারি। বোঝা গেছে? তাহলে এই যে এতক্ষণ ধরে যে আমরা ভিন্ন ভিন্ন প্রমাণগুলোকে আমরা দেখলাম, তাহলে এই সমস্ত প্রমাণগুলো একটা জিনিসকে ইন্ডিকেট করতেছে, কোনটা, যে আমাদের পৃথিবী কেমন, আমাদের পৃথিবী গোলাকার। এটা আমাদের কি করছে, গোলাকার পৃথিবীকে আমাদের ইন্ডিকেট করতেছে। হলো? তাহলে আমরা এই ক্লাসে আমরা কি কি বললাম, তাহলে এই ক্লাসে যদি আমি জিনিসটা আমি বলে দিই, ঠিক আছে, তাহলে আমরা কি কি বললাম। তাহলে সবার প্রথমে পৃথিবীর আকৃতির ধারণা আমরা নিয়েছিলাম যে পৃথিবীর আকৃতি কি রকম। আমরা পৃথিবীর আকৃতি চারটা আকৃতির পাই। একটা সবার প্রথমে সমতল, তারপরে হচ্ছে গোলক, তারপরে অভিগত গোলক, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে জিওট। তাহলে সমতল পৃথিবীর ধারণায় আমরা দেখেছিলাম যে সমতল পৃথিবীর ধারণা কে কে দিয়েছিল বা কাদের কাছে সমতল পৃথিবীর ধারণাটা ছিল। তারপরে আমরা আসলাম গোলীয় পৃথিবী, যে গোলীয় পৃথিবীর ধারণা কেমন করে আসলো এবং এর প্রমাণগুলো কি কি ছিল। সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দিনহাটা স্মার্ট কোচিং সেন্টার নিয়ে এলো পড়াশোনার কমপ্লিট গাইডেন্স। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে প্রিপারেশনে কোনো ফাঁক থাকলে চলবে না, তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। কিন্তু কি এই স্টাডি ফ্লো? পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করা, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে বুঝে নেওয়া। তারপর দরকার সেই চ্যাপ্টারের সমস্ত ডাউটগুলোকে ক্লিয়ার করা। পড়া বোঝা এবং ডাউট ক্লিয়ার করার পরের পদক্ষেপ ওই চ্যাপ্টারের উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট তৈরি করা এবং সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন হলো সেটা বুঝতে এরপর তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তোমার এই সার্বিক পরীক্ষার প্রস্তুতির জন্য তোমায় সাহায্য করতে পারে দিনহাটা স্মার্ট কোচিং সেন্টার, যেখানে আদর্শ স্টাডি ফ্লো অনুসারে রয়েছে সব বিষয়ের সব চ্যাপ্টারের কনসেপ্ট ভিডিও, অফলাইন ক্লাস, যেখানে সব বিষয়ের বিশেষজ্ঞ শিক্ষকেরা সেই বিষয়গুলোকে বুঝিয়ে দেবেন। রয়েছে ডাউট ক্লিয়ারিং সেশন, ব্রিফ নোটস এবং প্রশ্ন উত্তর। আর এরই সঙ্গে রয়েছে প্রতি সপ্তাহে কোচিংয়ে মক টেস্ট দেওয়ার ব্যবস্থা এবং সেই দিনই মক টেস্টের রেজাল্ট জানতে পারা। এখানে সমস্ত ছাত্র এবং ছাত্রীদের অডিও ভিডিওর মাধ্যমে পড়ানো হয় এবং কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে। সুতরাং দেরি না করে অ্যাডমিশনের জন্য অতি সত্বর যোগাযোগ করুন নিচে দেওয়া মোবাইল নাম্বারে। দিনহাটা স্মার্ট কোচিং সেন্টার, কর্ণধার জাকির হোসেনের সাথে। মোবাইল নাম্বার 8116252788।